আমরা আইএলস 19 এর টেস্ট 1 থেকে ট্রু ফলস নট গিভেন শিখব এই ভিডিওতে। সবার আগে শুরুতেই যে কাজটি করে নিতে হয় সেটা হচ্ছে প্যাসেজটিকে পড়ে ফেলতে হবে। প্যাসেজের টাইটেলকে অ্যাকচুয়ালি পড়ে ফেলতে হবে। এখানে যেমন আমরা টাইটেল দেখতে পাচ্ছি, হাউ টেনিস র্যাকেট হ্যাভ চেঞ্জ, কিভাবে টেনিস র্যাকেট পরিবর্তিত হয়েছে। এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি মূল বিষয়টা হচ্ছে টেনিস র্যাকেটের পরিবর্তন। আমরা র্যাকেট কি জিনিস নিশ্চয়ই জানি। ব্যাডমিন্টনের ক্ষেত্রে র্যাকেট আমরা সবাই জানি। হয়তো টেনিস খেলা আমরা হয়তো সবাই খেলি না, কিন্তু স্টিল টেনিস র্যাকেটও আমরা চিনি আশা করছি। তার মানে এই প্যাসেজটা টেনিস র্যাকেটের পরিবর্তন নিয়ে কথা বলছে। আমরা একটা ধারণা করতে পারি। পুরো প্যাসেজটা পড়ার আমাদের সময় হবে না, আমরা পড়বো না। আমরা সরাসরি চলে যাব ট্রু ফলস নট গিভেনে। এইখানে ট্রু ফলস নট গিভেনের 1 থেকে 7 পর্যন্ত প্রশ্ন দেয়া আছে। এই 1 থেকে 7 পর্যন্ত প্রশ্নের কিওয়ার্ড গুলো আমরা এখন ফাইন্ড আউট করব। কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড হচ্ছে এমন সমস্ত শব্দ যে শব্দগুলা সাহায্যে আমরা এই প্রশ্নগুলাকে 1 থেকে 7 পর্যন্ত প্রশ্নগুলাকে প্যাসেজের মধ্যে লোকেট করতে পারবো। যেমন প্যাসেজে অনেকগুলা প্যারা দেখতে পাচ্ছি আমরা। এই প্যারার ঠিক কোথা থেকে এই প্রশ্নগুলো আসছে সেইটা আমাদেরকে জানতে হবে উত্তরগুলো বার করার জন্য। তাহলে আমরা এখান থেকে এমন এমন শব্দগুলোকে সিলেক্ট করব যে শব্দগুলা প্যাসেজের মধ্যে লোকেট করব। সাধারণত কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে আইডেন্টিফাইং কিওয়ার্ড, একটা হচ্ছে অ্যান্সারিং কিওয়ার্ড। আইডেন্টিফাইং কিওয়ার্ড গুলো সাধারণত হয় নাম্বার, টাইম, সে অথবা সাল, এটাও টাইমের মধ্যেই পড়ে, নাউন, তারপর হইতে পারে কোনো টার্মিনোলজি। তো এই সকল শব্দগুলো সাধারণত পরিবর্তিত হয় না। যেমন এখানে আছে অ্যান্ডি মারে, যেমন আছে মাইক এন্ড বব ব্রায়ান, তারপর আছে রেন ফিশার প্লেড, প্লেড দরকার নাই। তারপর ওয়েদার, ওয়েদার পরিবর্তিত হইতে পারে পিট সাম্প্রাস, অ্যান্ডি মারে আবারও। আপনি দেখতে পাচ্ছেন আমি যেগুলো মার্ক করলাম এগুলো সব নাম। অ্যান্ডি মারে, বব এন্ড মাইক এন্ড বব, রেন, রেনার, ফিশার, পিট সাম্প্রাস, এগুলো প্রত্যেকটা নাম, দ্যাট মিনস নাউন। নাউন সাধারণত পরিবর্তিত হয় না। আপনি বলেন অ্যান্ডি মারেকে চেঞ্জ করে আমরা কোন নামে রাখবো, সাধারণত এগুলো পরিবর্তন হবে না। তার মানে আপনি যদি প্যাসেজে অ্যান্ডি মারেকে খোঁজেন সহজেই পেয়ে যাবেন অ্যান্ডি মারে কোন প্যারাতে আছে। তাহলে আপনি এই প্রশ্নটা লোকেট করতে পারবেন। অ্যান্ডি মারে অলরেডি 2 বার আসছে, তার মানে অ্যান্ডি মারে প্যাসেজে অনেকবার আছে। তাহলে এইটা দিয়ে আমি এক্স্যাক্টলি লোকেট করতে পারবো না 1 নাম্বার প্রশ্নটা কোত্থেকে আসছে। এই কারণে এই 1 নাম্বারটা থেকে, লাইন থেকে, প্রশ্ন থেকে আরো কিছু কোশ্চেন, আরো কিছু কিওয়ার্ড মার্ক করতে হবে। তো এগুলো হচ্ছে আইডেন্টিফাইং কিওয়ার্ড, যেগুলো দিয়ে কোশ্চেনটা ঠিক কোথায় আসছে আইডেন্টিফাই করি, লোকেট করি। একই সঙ্গে কিছু প্রশ্ন, কিছু কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা ঠিক উত্তরটা কি হবে সেইটা নির্ণয় করি, যেটা হচ্ছে অ্যান্সারিং কিওয়ার্ড। ওয়েল, আমরা এখন কিওয়ার্ড দাগানো শুরু করি। অলরেডি আমরা কয়েকটা দাগাই ফেলছি যেগুলো হচ্ছে নাম। এর বাইরে আর কিছু আছে যেগুলো হচ্ছে গিয়ে ইয়ার বা সাল, টাইম, নাম্বার, টার্মিনোলজি। এগুলো যদি আমি কোথাও পাই সেগুলোকে আমরা মার্ক করবো। যেমন পিপল হ্যাড এক্সপেক্টেড uh, Andy Murray to become world's top tennis player for at least 5 years before 2016. আমি একটা সাল পেয়ে গেছি, চোখ বন্ধ করে দাগাই ফেলতেছি। 5 ইয়ার্স, 5 ইয়ার্স আমরা দাগাচ্ছি কেন নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি। 5 বছর। এই পাঁচটা হচ্ছে একটা নাম্বার। এই নাম্বার যদি আমরা ইয়াতে খুঁজি প্যাসেজে, কোনোভাবেই এটা পরিবর্তন করা সম্ভব হবে না ওদের পক্ষে। কারণ আপনি জানেন আইএলটিএস হচ্ছে পরিবর্তনের খেলা অথবা প্যারাফ্রেজের গেম। এখানে প্রচুর সিনোনিম ব্যবহার করবে, একই সেন্টেন্স ঘুরায় লিখবে, প্যারাফ্রেজ করবে। সো সব কিছু পাল্টায় ফেলতে পারবে। নাম 2016, 5 বছর, এগুলো পাল্টাতে পারবে না। বিফোর 2016, আমরা যদি এই সেন্টেন্স থেকে 1 নাম্বার থেকে আরো কিছু কিওয়ার্ড মার্ক করি, পিপল হ্যাড এক্সপেক্টেড, লোকেরা প্রত্যাশা করেছিল, এটা এক্সপেক্ট করেছিল যে অ্যান্ডি মারে হবে, টু বিকাম হবে ওয়ার্ল্ড টপ টেনিস প্লেয়ার, বিশ্বের টপ টেনিস প্লেয়ার হবে। তো আমরা অনেকগুলো কিওয়ার্ড মার্ক করলাম, বেশ কয়েকটা, এই পর্যন্ত থাক। 2 নম্বরে চলে যাই। দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মারে মেড হিজ র্যাকেট অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, প্রচুর অ্যাটেনশন ইয়ে করছে, সিক করছে, অ্যাট্রাক্ট করছে। কোনটা? অ্যান্ডি মারে যে চেঞ্জ নিয়ে আসছে। কোথায় চেঞ্জ নিয়ে আসছে? অ্যান্ডি মারে তার র্যাকেটে চেঞ্জ নিয়ে আসছে। আমাদের প্যাসেজটার কথা নিশ্চয়ই মনে আছে, প্যাসেজটাই বলতেছিল র্যাকেট যে চেঞ্জ হয়ে আসতেছে অনেক আগ থেকে এখন পর্যন্ত, সেটা নিয়ে এই প্যাসেজটার গল্প। ওয়েল, 3 নম্বর বলছে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ
player take a professional racket stringer on tour, এখানে tour এর কথা বলা আছে যে অধিকাংশ অধিকাংশ ওয়ার্ল্ড টপ প্লেয়াররা নিয়ে যায় প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর উইথ দেম, তাদের সঙ্গে যে ট্যুর, তারা যখন ট্যুরে যায় তখন তাদের সঙ্গে স্ট্রিঙ্গারও নিয়ে যায়, প্রফেশনাল রকেট স্ট্রিঙ্গারও নিয়ে যায়, এটা বলতেছে কারা? অধিকাংশ টপ। এখানে খেয়াল রাখতে হবে এই মোস্ট শব্দটা হচ্ছে উত্তর নির্ণায়ক, অ্যান্সারিং কিওয়ার্ড। মোস্ট মানে কিভাবে? মোস্ট বলতেছে অধিকাংশ, অধিকাংশ না বলে যদি বলে সাম, সামওয়ান, এই ধরনের যদি বলে মানে কিছু কিছু প্রফেশনাল নিয়ে যায়, একজন নিয়ে যায়, এরকম যদি বলে তাহলে মোস্ট আর একজনের মধ্যে পার্থক্য আছে। মোস্ট মানে অধিকাংশ, দ্যাট মিনস 50% প্লাস। এখন যদি 49% হয় সেটা কি মোস্ট? সেটা মোস্ট নয়। তাহলে সরাসরি মোস্ট শব্দটা যদি আমরা ওখানে পাই, মোস্ট এর স্যারোনিম যদি পাই, যে এটার মিনিং এমন বোঝায় যে হ্যাঁ অধিকাংশ টপ প্লেয়াররা ট্যুরে গেলে তারা র্যাকেট স্ট্রিঞ্জার নিয়ে যায়, তাহলে এটা হবে ট্রু। যদি বলে যে না মোস্ট না সাম, অথবা অথবা সামওয়ান একজন, এরকম কিছু হয় যেটা মোস্ট এর বিপরীত, তাহলে হবে ফলস। যদি এই সম্বন্ধে কোনো কথাই না বলে যে কয়জন নিয়ে যায় কি নিয়ে যায় কোনো কথা নাই, তার মানে এটা নট গিভেন। তারপরে মাইক এন্ড বব ব্রায়ান uses rackets that are light in comparison to the majority of the rackets. Majority rackets এর তুলনায় মাইক এন্ড ব্রায়ান যেই র্যাকেটটা ইউজ করে দেয় এটা that are light, যেটা হচ্ছে হালকা। ওকে, হালকা বা ভারী, এটার এটা এটা রাইট আনসার হবে যদি হালকাই পাই। এখানে এই লাইট শব্দটা এখানে ক্রুশিয়াল অ্যান্সারিং কিওয়ার্ড। হালকা যদি হয় প্রশ্নে তাহলে এটার উত্তর হবে ইয়েস, যদি হালকা না হয় ভারী হয় তাহলে হবে নো, যে সম্বন্ধে কোনো কথা না বলা থাকে তাহলে হবে ফলস। রিমেম্বার এই লাইট শব্দটা যেহেতু একটা কিওয়ার্ড অ্যান্সারিং, এটা লাইট আকারে ওখানে নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। কি থাকতে পারে এটার স্যারোনিম চিন্তা করা শুরু করে দেন। আমরা পরের প্রেফাসেসটা পরের প্রশ্নটা পড়ি। Renner Fisher played with a spaghetti strung racket. স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট দিয়ে খেলেছিল। দ্যাট হি ডিজাইন হিমসেলফ, এখানে হিমসেলফটা বলতেছে যে এমন একটা ভদ্রলোকের নাম বলতেছে, সে নাকি একটা স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট, এটা কি এমন র্যাকেট আমরা জানি না, আমরা মাত্র যেতে চেষ্টা করতেছি। এরকম একটা র্যাকেট দিয়ে সে খেলেছিল, পাস্ট টেন্সে আছে, যেটা ডিজাইন করছে সে নিজেই। হিমসেলফ মানে নিশ্চয়ই আপনি বোঝেন, হিমসেলফ মানে হচ্ছে নিজে। রিমেম্বার প্যাসেজ পড়ে বোঝার ক্ষমতা থাকতে হবে, না হলে আইএলটিএস ভালো করা মোটামুটি অসম্ভব। দ্য ওয়েদার, আবহাওয়া, ক্যান এফেক্ট, প্রভাবিত করতে পারে, হাউ কিভাবে, প্রফেশনাল প্লেয়ার অ্যাডজাস্ট করে নেয় কিসের সঙ্গে? দ্য স্ট্রিং অন দেয়ার র্যাকেট, র্যাকেটে থাকা যে স্ট্রিং এর সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করবে, এইটাকে প্রভাবিত করে কে করে? ওয়েদার। এখানে ওয়েদার শব্দটা হচ্ছে অ্যান্সারিং কিওয়ার্ড, দ্যাট মিনস ওয়েদার শব্দটাকে আপনি যদি কিওয়ার্ডে প্যাসেজের মধ্যে পান এবং এই তথ্যটা ঠিক থাকে যে ওয়েদার প্রফেশনাল প্লেয়াররা র্যাকেটে থাকা স্ট্রিং এর সঙ্গে কতটা মানায় নিবে, এইটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাইলে এটা হবে ট্রু। যদি ওয়েদার বলে যে না ওয়েদার না অন্য কিছু ফ্যাক্টর হিসেবে কাজ করে অ্যাডজাস্ট করতে, তাহলে হবে ফলস। আর যদি ওয়েদার শব্দটা বা এই সম্বন্ধে কোনো কথাই না বলে তাহলে হবে নট গিভেন। আর মনে করাই দিই ওয়েদার শব্দটার স্যানোনিম হয়, তাই না? তো বিভিন্ন স্যানোনিম হইতে পারে, এনভায়রনমেন্ট হইতে পারে, ক্লাইমেট হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে, বেশ কিছু জিনিস এরকম আপনি স্যানোনিম ভাবতে থাকেন। কারণ ওয়েদার যে ওয়েদারই থাকবে, নট দ্যাট, লাইট, ওয়েদার, এরকম আরো অনেক কিছু আছে যেগুলা চেঞ্জ হইতে পারে। চেঞ্জ হয় না কি কি? নাম, নাম্বার, টার্মিনোলজি, এগুলো তো পাল্টায়, মানে ওয়েদার তো পাল্টা যেতে পারে। তো আপনি এগুলার প্যাসেজে গিয়ে সিনোনিম খুঁজবেন, নট ওয়েদার খুঁজবেন। তারপরে 7 নম্বরটা পড়ি। ইট ওয়াজ বিলিভ দ্যাট চেঞ্জ, পরিবর্তন যেটা পিট সাম্প্রাস নিয়ে আসছে, মেড করছেন, হিজ র্যাকেট তার র্যাকেটে, কন্ট্রিবিউটেড যেটা ভূমিকা রাখছে, টু হিজ স্ট্রং সার্ভ, তিনি যে খুব শক্তিশালী সার্ভ করেন। সার্ভের কথা মনে আপনারা জানেন কি না বা বুঝেছেন কি না, সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সময় কর্কটাকে প্রতিপক্ষের কোর্টে পাঠানোর জন্য যে কাজটা করা হয় এটাকে সার্ভ বলে। হ্যাঁ, এই একই রকম টেনিস বলটাকে প্রতিপক্ষের কোর্টে পাঠানোর জন্য যে শক্তিশালী যে র্যাকেট দিয়ে আঘাত করা হয় এটাকে সার্ভ বলে। এইটা স্ট্রং সার্ভ হইলে প্রতিপক্ষ সেই বলটা মোকাবেলা করতে হিমশিম খায়, পয়েন্টস পায়, ফলশ্রুতিতে পয়েন্টস পাওয়া যায়। তো পিট সাম্প্রাস একজন প্লেয়ার, তার কথা নিশ্চয়ই আমরা এখানে পাইলাম যে পিট সাম্প্রাস, উনি এটা মনে করা হইতো, যেটা বিশ্বাস করা হইতো, লোকেরা বিশ্বাস করতো যে পিট সাম্প্রাস তার র্যাকেটে যে চেঞ্জ আনছে এটার ফলে সেই স্ট্রং সার্ভ করতে পারতো। এনিওয়ে আমরা এই কথাটা হুবহু যদি পাই যে হ্যাঁ তার র্যাকেটে আনা পরিবর্তন পিট সাম্প্রাসকে শক্ত সার্ভ করতে সহায়তা করতো, তাহলে অবভিয়াসলি ট্রু। যদি এটার কথা উল্টা হয় যে না চেঞ্জ করে
ব্র্যাকেট চেঞ্জ করার পর পিট সাম্প্রাস স্ট্রং সার্ভ করতে পারতেন না, তাহলে হবে ফলস। আর এই সম্বন্ধে 7 নম্বরের এই সম্বন্ধে পিট সাম্প্রাসের এই গল্পটা সম্বন্ধে কিছুই না থাকলে এটা হবে নট গিভেন, এনজি হবে। সো আমরা এটা যদি প্যাসেজ থেকে পড়তে শুরু করি যে কোথায় কি আছে, প্রথমে আমরা কোশ্চেন গুলাকে দেখতে থাকি। তো কোশ্চেন গুলো 1 থেকে শুরু হয়েছে, যে এখানে মূলত কিওয়ার্ড গুলো হচ্ছে অ্যান্ডি মারে সম্ভবত সেই কিওয়ার্ড যেটা বারবার আসছে, কারণ আমরা অলরেডি 2বার পাইছি। তারপর হচ্ছে টপ টেনিস প্লেয়ার 5 ইয়ার্স বিফোর 16, 2016 আর 5, এই জিনিসগুলো পাল্টাবে না, আমরা এই জিনিসগুলো খুঁজবো। প্রথম থেকে এই কথা শুরু করি, জানি না প্রথম প্যারাতে কি আছে, যেমন এখানে অলরেডি দেওয়া আছে। আচ্ছা, প্রথম প্যারা থেকে আমরা খুঁজবো। তো প্রথম প্যারাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2016, শুরুতে 2016 দেওয়া আছে, খুব ভালো কথা। 2016 আমাদের এখানেও ছিল, তাহলে এই প্যাসেজটা হয়তো এখান থেকেই আসছে। আর একটু যদি পড়ি, 2016 ব্রিটিশ টেনিস প্লেয়ার অ্যান্ডি মারে আসছে। অ্যান্ডি মারে বারবার আসতে পারে, ওয়াজ র্যাঙ্কড ওয়ার্ল্ড নাম্বার 1। 2016-তে উনি নাম্বার 1 হয়েছিলেন, ওয়ার্ল্ড নাম্বার 1 হয়েছিলেন। ইট ওয়াজ ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই এনি স্ট্যান্ডার্ড, যে কোনো স্ট্যান্ডার্ড এটা ছিল অসাধারণ একটা অর্জন, made even more remarkable by the fact that he this during a period considered to be one of the strongest in the sports history. প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে যেতে হবে এমন না, মোটামুটি আইডিয়া করলে হবে। লাইন বাই লাইন বুঝে যাওয়ার ক্ষেত্রে সময় অনেক বেশি লাগার চান্সেস আর হাই। আমরা এরপরে স্কিম করে ফেলি, ঝটপট পড়ে ফেলি, বা স্ক্যান করি। অ্যাকচুয়ালি এখানে স্ক্যান দরকার, যে 5 ইয়ার্স 2016 এই শব্দগুলো কোথায় পাবো, 16 পেয়ে গেছি, 5 ইয়ার্স যদি পাই, দেন হিস্ট্রি রাফায়েল নাদাল নাম দেখতে পাচ্ছি, নোভাক জকোভিচ, টু নেম জাস্ট আ ফিউ। ইয়ার 5 ইয়ার্স প্রিভিয়াসলি, এখানে 5 ইয়ার্স দেখা যাচ্ছে, নিশ্চিত আমরা মার্ক করব, কারণ হচ্ছে এই শব্দগুলো আমরা প্রশ্নে পাইছি। এই যে 5 ইয়ার্স বিফোর, বিফোর আর প্রিভিয়াসলি একই জিনিস, নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছেন। এই 5 ইয়ার্স এখানে যা, নিচে বিফোর 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 একই জিনিস। দ্যাট মিনস আমরা দুইটা একটা স্যানোনিম পাওয়া গেল। হি হ্যাড বিন রিগার্ডেড এ ট্যালেন্টেড আউটসাইডার, বলতেছে সে, তাকে গণ্য করা হইতো খুবই ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে। উম, আহ, বলতেছে ইয়েট 5 ইয়ার্স প্রিভিয়াসলি, মানে 5 বছর আগেই হি হ্যাড বিন রিগার্ডেড, এটা প্যাসিভ ভয়েস আছে, সেন্টেন্স বুঝতে হবে। তাকে গণনা করা হতো একজন ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে, হু এন্টার্ড বাট নেভার ওন, যে প্রবেশ করছিল কিন্তু কখনোই মেজর টুর্নামেন্ট জয় করে নাই, ওন মেজর টুর্নামেন্ট। তার মানে তাকে কি গণনা করা হইতো 5 বছর আগে থেকে? সে কি ওয়ার্ল্ড টপ নাম্বার 1 হিসেবে গণ্য করা হইতো? নো, ট্যালেন্টেড আর ওয়ার্ল্ড নাম্বার 1 আলাদা জিনিস। তাকে গণনা করা হইতো 5 বছর আগে থেকেই, 2016-র 5 বছর আগে থেকেই গণ্য করা হইতো সে হচ্ছে ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে। কিন্তু ইনি মেজর টুর্নামেন্ট গুলা খেললেও কোনো কিছু নেভার ওন, কোনটাই তিনি জয় করতে পারেন নাই, কোনো টুর্নামেন্ট তিনি জয় করতে পারেন নাই। প্রশ্নটা ছিল, পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম দ্য ওয়ার্ল্ড টপ টেনিস প্লেয়ার। লোকেরা নাকি করেছিল যে অ্যান্ডি মারে হবে ওয়ার্ল্ড টপ নাম্বার 1 প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স বিফোর। 2016 আর 5 বছর আগেই নাকি এটা এক্সপেক্ট করছিল। আসলে কি তাই? আসলে এক্সপেক্ট করছিল যে সে হচ্ছে ট্যালেন্টেড, বাট কোনো মেজর টুর্নামেন্ট জিততে পারে নাই। ট্যালেন্টেড এক্সপেক্ট করছে লোকেরা বা ভাবছে, কিন্তু প্রশ্ন বলতেছে তাকে, তারা নাকি ওয়ার্ল্ড নাম্বার 1 ভাবছে 5 বছর আগে থেকে। আশা করি বুঝতে পেরেছেন। সো এটার উত্তর হবে ফলস, যেহেতু মিলতেছে না, উল্টা কথা বলতেছে। আমরা যদি 2 নম্বরটায় চলে যাই, 2 নম্বরটা নট গিভেন হলে এটা তো থাকবেই না। এরকম অবস্থায় আমরা আসলে 2টা করে প্রশ্ন পড়বো, প্রথম থেকেই পড়া উচিত, প্রথম থেকেই আমরা এই কাজটা করবো, একসাথে 2টা প্রশ্নের কিওয়ার্ড নিয়ে নিচে খুঁজবো। যদি প্রথমটা সরাসরি পেয়ে গেছি, তাই 2টা খুঁজতে হয় না, এখন থেকে বা শুরু থেকে আমরা এই কাজটা করবো। যেমন দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মারে মেড র্যাকেট র্যাকেট লট অফ অ্যাটেনশন, অ্যান্ডি মারে তার র্যাকেটের যে চেঞ্জ আনছে, এটা নাকি অনেক বেশি আকর্ষণ করছে, অনেক বেশি অ্যাটেনশন নিয়ে আসছে, মনোযোগ নিয়ে আসছিল। এইটা আমরা এটা নাও পাইতে পারি, না পাইলে এটা এনজি হবে। আমরা 3 নম্বরটা পড়ে ফেলবো। 3 নম্বরের ইয়াটা হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড টপ প্লেয়ারের অধিকাংশই প্রফেশনাল র্যাকেট নিয়ে যায় তাদের ট্যুরে। তাহলে ট্যুর আর অধিকাংশ টপ প্লেয়ার। আর তাহলে আমরা এই শব্দ যেখানে কিওয়ার্ড গুলো দাগানো হয়েছে এগুলো খুঁজতে শুরু করি পরের প্যাসেজ থেকে। ওকে, দ্য চেঞ্জ, চেঞ্জ শব্দটা আমরা একটু আগে দেখে আসলাম কোথায়, 2-এ, এই যে
তো আমরা 2 দেখে আসছি, এই চেঞ্জটা আবার এখানে দেখা যাচ্ছে। চেঞ্জ দ্যাট অ্যাকাউন্ট ফর দিস ট্রান্সফরমেশন ওয়ান ওয়াজ ভিজিবল এন্ড ওয়াইডলি পাবলিসাইজড। যে চেঞ্জটা আনা হয়েছে এটা ছিল, একটা ছিল ভিজিবল যেটা দেখা যেত, আর একটা হচ্ছে ওয়াইডলি পাবলিসাইজ যেটা মানুষজন জানতো। 2011 সালে মারে, মানে নিশ্চয়ই বুঝতে পারতেছেন অ্যান্ডি মারের কথা বলতেছে, ইনভাইটেড ফর্মার নাম্বার ওয়ান ইভান ল্যান্ডি অন অন টু হিজ কোচিং টিম। তার কোচিং টিমে আরেকজন প্লেয়ারকে ইনভাইট করছে মারে, খুব ভালো কথা। এ ভ্যালুয়েবল এডিশন দ্যাট হ্যাড এ ভিজিবল ইম্প্যাক্ট অন দ্য প্লেয়ার্স প্লেইং স্টাইল। এই লোক, এই ভদ্রলোককে নিয়ে আসার পর থেকে লোকেদের প্লেইং এর স্টাইলে ভালো একটা পরিবর্তন আসছে। অ্যানাদার চেঞ্জ দ্যাট ওয়াজ সো সাবটেল, সাবটেল মানে হচ্ছে তুচ্ছ বা অতটা গুরুত্বপূর্ণ নয়। আরো একটা পরিবর্তন যেটা খুবই তুচ্ছ, অ্যাজ, যে কারণ হচ্ছে গিয়ে পাস মোর অর লেস আননোটিস, যেটা কম বেশি চোখ এড়ায়, নজরে আসে নাই বললেই চলে। আচ্ছা, নজরে আসা না আসা অ্যাটেনশনের সঙ্গে যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন অ্যাটেনশন শব্দটা যা, এই কম বেশি নোটিস আননোটিস শব্দটা মিনিং তাই। এটা একটা প্যারাফ্রেজ, মোর অর লেস আননোটিস। আপনারা নিশ্চয়ই জানেন নোটিস মানে কি জিনিস, দেখা, নজরে আসা। আর মোর অর লেস কম বেশি নজরে না আসা, মোর অর লেস যেটা আননোটিস ছিল, মোরলেস মানে হচ্ছে কম বেশি, আননোটিস ছিল, এমন একটা সাবটেল চেঞ্জের কথা বলতেছে। তো এটা একটু এটার সঙ্গে মিলতেছে মনে হয়, কতটা মিলতেছে একটু খেয়াল করি। দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মার মেড হিজ র্যাকেট অ্যাট্রাক্ট এ লট অফ অ্যাটেনশন। অ্যান্ডি মারের তার র্যাকেটে যে পরিবর্তন আনছে এইটা নাকি অনেক বেশি অ্যাটেনশন অ্যাট্রাক্ট করছে। এখানে একটু অ্যাটেনশনের কথা অলরেডি পাইলাম, এবার একটু আরেকটু পড়ি, দেখি যে র্যাকেট সম্বন্ধে কিছু বলতেছে কিনা। লাইক মেনি প্লেয়ার্স মারে হ্যাজ লং প্রেফার্ড র্যাকেট, র্যাকেট নিয়ে কথাবার্তা আসতেছে। দ্যাট কনসিস্ট টু টাইপস অফ স্ট্রিং, যে র্যাকেটে ছিল 2 ধরনের স্ট্রিং ছিল, খুব ভালো। ওয়ান অফ দ্য মেইন, এই এখন এই সেমিকলনের পরে আরো বিস্তারিত বলতে শুরু করবে কি কি স্ট্রিং গুলা কি, সেগুলো নিয়ে আমরা এত অরিড না, স্ট্রিং গুলা যাই হোক, তাও একবার পড়ে যাই। ওয়ান অফ দ্য মেইন ইজ ভার্টিক্যাল, অ্যানাদার হচ্ছে ক্রস হরিজন্টাল। ওয়াইল হি কন্টিনিউ টু ইউজ ন্যাচারাল স্ট্রিং, যখন সে ন্যাচারাল স্ট্রিং ব্যবহার করা শুরু করছে ইন ক্রসেস 2012 সালে, 2012 সালে হি সুইচ সিনথেটিক স্ট্রিং, তারপরে তিনি 2012 সালে সিনথেটিক স্ট্রিং এ চলে গেছেন। মেইন এ স্মল চেঞ্জ পারহ্যাপস বাট ইটস ইম্পর্টেন্ট শুড বি আন্ডার এস্টিমেটেড। এত কথা আমরা না বুঝলে হবে, শুধু এইটুকু নিশ্চয়ই বুঝতেছি এই ভদ্রলোক তার র্যাকেটের স্ট্রিং পাল্টানোর জন্য পাল্টাইছে কিভাবে। প্রথম সে 2 ধরনের স্ট্রিং ব্যবহার করছে, প্রথমে সে ব্যবহার করছে ন্যাচারাল স্ট্রিং, এই যে দেখতে পাচ্ছেন। পরবর্তী 2012 সালে গিয়ে সে ব্যবহার করছে সিনথেটিক স্ট্রিং। খুব ভালো কথা। এই যে লিস্টিং গুলো যে ব্যবহার করছে এইগুলো ছিল আননোটিসড। এই কথার কোনটা, কোন লাইনটা সেটা পাওয়া গেছে। অ্যানাদার চেঞ্জ ওয়াজ সো সাবটেল, আরেকটা পরিবর্তন যেটা ছিল খুবই তুচ্ছ ধরনের, অ্যাজ কেন না সেটা পাস করছে মোর অর লেস আননোটিস, সেটাতে সেটা কেউ ওইভাবে নজরই করে নাই, আননোটিস। সেটা কোনটা, ওই যে সিনথেটিকের কথা। এই সিনথেটিক যে এটা, এটা কোথায় ভাই, এটা হচ্ছে র্যাকেটের মধ্যে, তাই না? এই কথাটাই বলা আছে টু এ, যে দ্য চেঞ্জ দ্যাট এন্ডি মারে মেড হিজ র্যাকেট, তার র্যাকেটে যে চেঞ্জ আনছে এন্ডি মারে, এইটা অ্যাট্রাক্ট করছে লট অফ অ্যাটেনশন, অনেক বেশি মনোযোগ। আসলে কি তাই? উল্টা, এটা আসলে চেঞ্জ মনোযোগই পায় নাই, মোর অর লেস আননোটিস। তার মানে এটা তো ট্রু হচ্ছে না, যা এখানে বলতেছে প্রশ্নে তার সঙ্গে প্রশ্ন প্যাসেজের কোনো মিল নাই, উল্টা, তাহলে এটা ফলস হবে। এইবার মোস্ট অফ দা, এটা এটা পড়বো 3 নাম্বার, সাথে 4 পড়বো, যাতে করে যে কোনো একটা এনজি হলে আরেকটাকে পাওয়া যায়। এখানে পাওয়া যাচ্ছে মাইক এন্ড বব, নেম, নেম খোঁজাটা খুব সহজ হবে 3 নাম্বারের চাইতে। 3 নাম্বারে আমরা ট্যুর খুঁজবো, মোস্ট খুঁজবো, মোস্ট হয়তো সরাসরি মোস্ট পাবো না, ট্যুর হয়তো সরাসরি ট্যুর পাবো না। আর বাকিগুলো হয়তো পাবো, স্ট্রিঞ্জার র্যাকেট পাবো, কিন্তু স্ট্রিঞ্জার র্যাকেট এই প্যাসেজে প্রচুর আসবে, বারবার আসবে, সুতরাং মাইক শব্দটা আমরা যদি খুঁজে পাই, মাইকের আগেই আমরা পাবো 3 নাম্বারের প্রশ্নের উত্তর। আমরা পরের প্যাসেজে চলে যাই। এখানে পাওয়া যাচ্ছে মারে, মারে আমাদের হবে না, অন নাম্বার প্লেয়ার। আমরা যদি একটু স্ক্যান করি, স্ক্যান করে মাইকটাকে যদি খুঁজে পাইতে চেষ্টা করি, মাইকের আগে পাওয়া যাবে 3। টুরিং, আমরা টুরিং পেয়ে গেছি। তো টুরিং আর ট্যুর একই জিনিস, এখানে হুবহু শব্দটা দেওয়া আছে। প্রফেশনাল, ইউকে বেসড প্রফেশনাল স্ট্রিঞ্জার ইজ হাইলি ইম্প্যাক্ট, কনসিকুয়েন্টলি আমরা কি খুঁজতেছি জানেন, আমরা খুঁজতেছি মাইককে। মাইককে কনফার্ম পেয়ে গেলে আমরা 3 নাম্বারটা লোকেট করতে পারবো, 3 নাম্বার কোথায় আছে। ওয়াল টপ ইউজুয়ালি আমি স্ক্যান করতেছি, স্ক্যান কিভাবে করে,
ডানে বামে চোখটা এড়াইতে হয় আর খুঁজতে হয়। এই যে আমরা মাইক পেয়ে গেছি, মাইক ব্রায়ান। তাহলে আমি নিশ্চিত এই ট্যুর আর এই যে মাইকের লাইনটা, এই লাইনের মাঝখানে কোথাও আছে হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড টপ প্লেয়ার টেক প্রফেশনাল র্যাকেট স্ট্রিঞ্জার। অধিকাংশ ওয়ার্ল্ডের টপ প্লেয়াররা প্রফেশনাল র্যাকেট স্ট্রিঞ্জার নিয়ে যায় তাদের ট্যুরে। এখানে ট্যুর নিয়ে কথা বলছে, আমরা একটু পড়ি। ট্যুরিং প্রফেশনালস মানে ট্যুরে যারা সব টপ প্লেয়াররা যায়, কারণ ট্যুর সাধারণত টপ প্লেয়ারদেরকেই ইনভাইট করে, যেন তেন প্লেয়ারদের নয়। হ্যাভ দেয়ার র্যাকেট, তারা র্যাকেট নিয়ে যায় বা থাকে কাস্টমাইজড টু দেয়ার স্পেসিফিক নিড, তাদের স্পেসিফিক নিড অনুযায়ী। তার মানে যে সকল প্লেয়াররা যায় ট্যুরে, তাদের যেমন দরকার এই অনুযায়ী তারা কাস্টমাইজ করে নেয়। এই কথাটা বলছে কলিন টিপলিন। এই লোকটাকে কমা দিয়ে তার সম্বন্ধে আরো বর্ণনা দিচ্ছে। তিনি হচ্ছেন গিয়ে একজন ইউকে বেসড প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার। উনি ইউকে বেসড একজন প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার। উনি র্যাকেটের মধ্যে স্ট্রিং করে অথবা তারগুলা লাগায়। উনি কি বলছে, ইট ইজ হাইলি ইম্পর্টেন্ট পার্ট অফ পারফরমেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট পারফরমেন্সের জন্য, পারফরমেন্স ম্যাক্সিমাইজেশনের জন্য। পারফরমেন্স ম্যাক্সিমাইজ মানে কি ভাই, আপনি 90% ভালো খেলেন, র্যাকেটটা কাস্টমাইজ করলে আপনি 100% ভালো খেলবেন। এই ধরনের কাস্টমাইজেশন, এটা বলে পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন, মানে পারফরমেন্স যা থাকবে এটাকে বাড়ায় দেওয়া। Consequently, the specific racket used by world elite are not actually readily available to the public. বলতেছে এর ফলস্বরূপ যে ওয়ার্ল্ডের যে এলিটরা, ওনারা যেসব যেসব র্যাকেট গুলা ব্যবহার করে, এইগুলা সাধারণত পাবলিকলি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ওয়ার্ল্ডের এলিট যে খেলোয়াড়, তারা নিজেদের মতো করে র্যাকেটটা বানায় নেয়, চেঞ্জ করে নেয়। তাহলে পাবলিকলি কিভাবে পাবেন? আমার যেমন দরকার, যদি আমি টপ প্লেয়ার হই, আমি ওইভাবে পাল্টাই নিছি, পাবলিকলি তো এটা পাওয়া যাবে না। rather than each racket is individually made, সুইট প্লেয়ার who uses, যে যারা ইউজ করে তাদের মতো করে ইন্ডিভিজুয়ালি র্যাকেট ই করা হয়, ইয়ে করে নেওয়া, চেঞ্জ করে নেওয়া হয়। টেক ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার মাইকেল। ওখানে চলে আসছে। এখানে চলে আসলে তো হবে না, আমরা এই পর্যন্ত চিন্তা করি। এই পর্যন্ত কি বলছে? প্রশ্ন ছিল 3 নম্বরে, মোস্ট অফ দ্য ইউএস টপ ওয়ার্ল্ডস টপ প্লেয়ার টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঞ্জার অন দেয়ার ট্যুর। অধিকাংশ ওয়ার্ল্ড টপ প্লেয়াররাই কি করে, তাদের ট্যুরের সঙ্গে প্রফেশনাল র্যাকেট স্ট্রেঞ্জার নেয় সাথে, টপ প্লেয়ারের নেয়। তো এই ট্যুরিং প্রফেশনাল হ্যাভ র্যাকেট কাস্টমাইজ স্পেসিফিক নিড। এই ট্যুরিং প্লেয়ার প্রফেশনাল মানেই হলো ট্যুরে নেওয়া। কারণ ট্যুরিং প্রফেশনাল মানে কি, যেসব প্রফেশনাল ট্যুরে যায়, কারা যায়? টপেরাই যায়, জানা তো কেউ যায় না। তারা সাথে র্যাকেট নিয়ে যায়, হ্যাঁ র্যাকেট নিয়ে যায়। তো এটা কি মোস্ট, মানে সবাই কি নিয়ে যায়? অধিকাংশই নিয়ে যায় না? এই কথা তো কোথাও বলে নাই। প্রফেশনাল হইতে পারে অধিকাংশই নেয়, নাও পারে অধিকাংশ, যে না অধিকাংশ নেয় না, অল্প কিছু মানুষ নেয়। নাম্বারটা আমাদের জানা নাই। তো এরকম না জানা থাকলে, কিছু উল্লেখ না থাকলে সাধারণত এনজি হয়। আমরা ববকে পাইছি, মাইক এন্ড ববকে পাইছি, যে স্পষ্ট দেখা যাচ্ছে। আবার আমরা পরে সঙ্গে সঙ্গে র্যান ফিশারকে খুঁজে ফেলি। আমরা এখন স্ক্যান করব। স্ক্যান করে সাধারণত যেটা হয়, উপরে নিচে ডানে বামে তাকায় তাকায় দ্রুত চোখের আইবলটাকে ঘুরায়া নাম খুঁজতে হয়। এখানে আমরা নাম পাইছি, অন্যান্য দরকারি জিনিস খুঁজতে হয়। আমরা যদি খুঁজে ফেলি, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি না, তাহলে এরপর একটা প্রাইমারি মডিফিকেশন, প্লেয়ার মডিফিকেশন, ক্যাপটিভেট, পরেরটায় 70 অ্যামেচার জার্মান র্যান ফিশার, এই যে র্যান আমরা পরের প্যাসেজে পাইলাম। তাহলে আমরা মোটামুটি দুইটার প্রশ্নের লোকেট করে ফেলছি। তাহলে ববেরটা খুঁজে দেখি। ববের বলছে মাইক এন্ড বব ইউজ র্যাকেট দ্যাট আর লাইট। বলছে এমন র্যাকেট তারা ইউজ করে, মাইক এন্ড বব, যেটা হচ্ছে হালকা, ইন কম্পারিজন টু দ্য মেজরিটি র্যাকেট, অন্যান্য যে অধিকাংশ র্যাকেট তাদের তুলনায়। তাহলে আমরা একটু পড়ি মাইক এন্ড বব কি বলছে। বলতেছে এখানে যে এখানে হচ্ছে ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার মাইক এন্ড বব, ফর এক্সাম্পল, এখানে কোট আন কোট, তার মানে কি কি কথাটা বলতেছে, উই আর ভেরি পার্টিকুলার টু আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন। আমাদের র্যাকেট স্পেসিফিকেশন ক্ষেত্রে আমরা খুবই পার্টিকুলার, দেশে তারা এই কথাটা বলছে। তার মানে মাইক এন্ড বব বলছে, অল আওয়ার র্যাকেটস আর সেন্ট ফ্রম আওয়ার ম্যানুফ্যাকচারার টু টাম্পা, ফ্লোরিডা। ফ্লোরিডার টাম্পায় আমাদের ম্যানুফ্যাকচারার থেকে র্যাকেট গুলা পাঠানো হয়, টাম্পা ফ্লোরিডাতে পাঠানো হয়। ফ্লোরিডাতে কেন পাঠায়? ওয়ার, এই কারণটা বলতেছে, ওয়ার আওয়ার ফ্রেমস গো থ্রু এ থরো কাস্টমাইজেশন প্রসেস, যেখানে আমাদের যে র্যাকেটের ফ্রেম, এই যে দেখেন ফ্রেমের কথা বলতেছে, এটা একটা কাস্টমাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়। দ্যাট মিনস ফ্রেমটা বড় করে, ছোট করে, কালার পাল্টায় অথবা অন্য ধরনের কিছু একটা করে, প্রসেস কাস্টমাইজেশন হয়। দে এক্সপ্লেইন, তারা বর্ণনা করেন, হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেংথ, তারা শুধুমাত্র র্যাকেটের লেংথই অ্যাডজাস্ট করে না, লেংথ মানে লম্বা, হ্যাঁ, আর হয়তো একটু ছোট করে ফেলে, একটু বড় করে ফেলে, কিছু একটা করে। বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্ট, তারা ভিন্ন ভিন্ন রঙের প্রতিও তারা এক্সপেরিমেন্ট করে। তার মানে বুঝতে পেরেছেন, র্যাকেট ম্যানুফ্যাকচারাররা হয়তো কালো রং করে দিছে,
কিন্তু যখন টাম্পা ফ্লোরিডাতে আসে কাস্টমাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যায় ফ্রেমটা, ওইখানে হয়তো লাল করে ফেলতেছে, হয়তো বলছি মানে ভিন্ন ভিন্ন কালার করতেছে, যে ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্ট। দ্য র্যাকেট দে ইউজ নাও, তারা এখন যে র্যাকেটটা ইউজ করে এটা হচ্ছে ওয়ে। এই ওয়ে মানে হচ্ছে ওজন। আচ্ছা, আমরা ওজন নিয়ে কি যেন পড়ছিলাম বলেন তো? পড়ে আসি 4 নাম্বার, মাইক এন্ড বব ইউজ র্যাকেট দ্যাট আর লাইট। মাইক বব যেই র্যাকেটটা ইউজ করে এটা নাকি লাইট। ভালো কথা, এটা যদি লাইট হয়, এখানে ওজন নিয়ে কি যিনি বলতেছে, এই যে দ্য র্যাকেট দে ইউজ লাইট মোর, সরি এটা ওয়ে মোর। ওয়ে মোর মানে হচ্ছে অনেক বেশি, বেশি ওজন। দেন কাদের তুলনায়? অ্যাভারেজ মডেলের তুলনায়, মানে হচ্ছে বাজারে যেগুলো পাওয়া যায় সবাই যেটা ইউজ করে তাদের চাইতে মাইক এন্ড বব যেটা ব্যবহার করে এটার ওয়ে হচ্ছে মোর, বেশি। প্রশ্ন কি বলছিল? মাইক এন্ড বব ইউজ র্যাকেট দ্যাট আর লাইট। ওরা বলতেছে, প্রশ্নে বলতেছে লাইট, অথচ প্যাসেজে বলতেছে এই এই যে র্যাকেট তারা ব্যবহার করে মাইক এন্ড বব, এটা হচ্ছে কি বলে, মোর, বেশি। এখন আপনি বলেন লাইট হচ্ছে কোশ্চেনে, আর প্যাসেজে বলছে না, লাইনা মোর, লাইট হালকা নয় ভারী। তার মানে এটা তো ফলস, যা বলছে তার উল্টা। এবার ওয়েদার শব্দটা আমরা যেহেতু দুইটা করে খুঁজি, রেনার ফেসারের পাশাপাশি ওয়েদার শব্দটা খুঁজবো, এফেক্ট করে কিনা দেখবো। আর বাকি শব্দগুলা প্রফেশনাল, প্লেয়ার, অ্যাডজাস্ট, দেয়ার, র্যাকেট, এগুলা গতানুগতিক শব্দ, এগুলা আগের ইয়াগুলো কোশ্চেন গুলোতেও ছিল। তো ওয়েদার হয়তো ওয়েদার নাই, এমন হওয়ার সম্ভাবনা আছে। আমরা র্যান ফেসারটা খুঁজি, আর ওয়েদার যদি পেয়ে যাই তো পাওয়া গেল। তো আমরা র্যান ফেসার কোথায়? এই যে র্যান ফেসার সাধারণত ট্রু অ্যান্ড ফলস কোশ্চেন গুলো সাধারণত সিরিয়াল মেনটেইন করে, তাহলে র্যান ফেসারের পরেই হয়তো ওয়েদারটা কোথাও থাকবে। তো আমরা র্যান ফেসারের এই প্যারাতে আমরা হয়তো ওয়েদার পাবো না। তো আমরা র্যান ফেসারটা খুঁজে যেটা পাইছি এটা পড়ে শুরু করে দিই। তো বলতেছে রকেট মডিফিকেশন মেইনলি ডেট ব্যাক 1970। তার মানে প্রধানত এটা কত সাল থেকে শুরু হয়েছে তা বলতেছে 1970 সাল থেকে শুরু হয়েছে। খুব ভালো কথা। ওয়েন, যখন অ্যামেচার জার্মান টেনিস প্লেয়ার, অ্যামেচার মানে হচ্ছে যার প্রফেশন না, পেশা না, সে মাঝে মাঝে খেলে শখ করে, জার্মান টেনিস প্লেয়ার রেনার ফিশার স্টার্টেড প্লেইং, উনি খেলা শুরু করছিল উইথ সোকল স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। উনি প্রথমবার তখন খেলা শুরু করছিল 1970 সালে। খেলা শুরু করছিল এক ধরনের র্যাকেট দিয়ে, যার নাম হচ্ছে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। এইটুকু পরে একটু মিলে আসি তো 5 নম্বরে বলছে রেনার ফিশার প্লেড উইথ স্প্যাগেটি স্প্যাগেটি কি স্ট্রাং র্যাকেট। তার মানে একটু মিলে গেছে, দুইটা জিনিস মিলে গেছে, রেনার ফিশার প্লেড স্প্যাগেটি, এটুকু পর্যন্ত মিলে গেছে। আমাদের এখানে এখানে অ্যান্সারিং মূল কিওয়ার্ডটা হচ্ছে দ্যাট হি ডিজাইন হিমসেলফ। এটা কি সে নিজে ডিজাইন করছে না করে নাই? ইট ক্রিয়েটেড এই স্ট্রিং ব্যাট জেনারেটেড সো মাচ টপ স্পিন, এটা অনেক বেশি টপ স্পিন জেনারেট করতো। দ্যাট ইজ কুইকলি ব্যান্ড, এটা ব্যান করে দিয়েছিল ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। এই তথ্য জানি না আমাদের কোনোই লাভ নাই। এই আমাদের মূল তথ্যটা ছিল এইখানে, যে 1970 সালে প্রথমবারের মতো এই র্যাকেট চেঞ্জিং ব্যাপারটা আসছে কার মাধ্যমে? জার্মান টেনিস প্লেয়ার রেনার ফিশার নামে এক ভদ্রলোক, যিনি খেলা শুরু করছিলেন এক ধরনের র্যাকেট দিয়ে, যেটার নাম হচ্ছে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। প্রশ্ন হলো এটা ডিজাইন কে করছে? কিছু বলছে? একটা ওয়ার্ড বলছে যে এটা ডিজাইন করছে ওই ভদ্রলোক, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, বা এই ভদ্রলোক নিজেই রানার ফিশার? কিচ্ছু বলে নাই। এটার ডিজাইন সে নিজেই হয়তো করছে, অথবা অন্য কেউ করছে, ডোন্ট নো। এই ধরনের তথ্যগুলোকে আমরা সাধারণত এনজি দেই, যে ভাই আমরা জানি না, নট গিভেন, দেওয়াই নাই কিছু। এইবার ইট ওয়াজ বিলিভ দ্যাট পিট সাম্প্রাস, এবার আমরা পিট সাম্প্রাসকে স্ক্যান করব। পিট সাম্প্রাস স্ক্যান করবো কারণ ওয়েদার শব্দটা কোথায় লুকায় আছে কে জানে, ওয়েদারটা আবার এটার স্যানোনিম ইউজ হইতে পারে, তাই লুকায় থাকার চান্স হাই। পিট সাম্প্রাস লুকায় থাকার মানে কোনো সুযোগই নাই। পিট সাম্প্রাসের নাম জল জল করতে থাকবে, আমরা খুঁজে বের করে ফেলতে পারবো পিট সাম্প্রাস। আর ওয়েদার শব্দটাও খুঁজবো, মাইট মাইট বি, ওয়েদার শব্দটা ওয়েদার আকারে থাকবে না, পাল্টাই ফেলবে, পিট সাম্প্রাসকে পাল্টাইতে পারবে না। আমরা একটু চট করে দেখি এই শব্দ এইটার মধ্যে পিট সাম্প্রাস আছে কিনা, ওয়েদার আছে কিনা। মডিফিকেশন আমরা স্ক্যান করা শুরু করি। মডিফিকেশন র্যাকেট ফ্রেম, কমন স্ট্রিং, sometimes professional experiment, continuous change depending factors including court surface, climate condition, game, এই কি যেন একটা দেখলাম, ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত। তারপরে কি যেন একটা দেখলাম কোর্ট সারফেস, কোর্টটা কিরকম, এইটা। তারপরে ক্লাইমেট কন্ডিশন, ক্লাইমেটের অবস্থা কিরকম। আচ্ছা, কোর্ট সারফেস কন্ডিশন, গেম প্লেয়ার, এগুলোর উপর নির্ভর করে এই লাইন আমরা পরে পড়বো কই থেকে আসছে। কিন্তু একটু কি জন্য মিলতেছে, দ্য ওয়েদার ক্যান এফেক্ট, ওয়েদার প্রভাবিত করতে পারে। কিভাবে? প্রফেশনাল প্লেয়াররা অ্যাডজাস্ট করে স্ট্রিং এর সঙ্গে তাদের র্যাকেটে থাকা। তো অ্যাডজাস্টের সাথে সম্পর্ক হচ্ছে ওয়েদারের। আচ্ছা, এই লাইনটা তাহলে কি বলছে? এখানে একটু ক্লাইমেট ক্লাইমেট দেখলাম, এই যে ক্লাইমেট, তাই না? ক্লাইমেট তো দেখলাম, লাইনটা পরেই দেখি কি বলছে। দে উইল কন্টিনিউয়ালি চেঞ্জ ইট, তারা
ক্রমাগতভাবেই এটা পরিবর্তন করবে ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টর। এই পরিবর্তনটা ডিপেন্ড করে বেশ কিছু ফ্যাক্টরের উপরে, ইনক্লুডিং যার মধ্যে হচ্ছে কোর্ট সারফেস। আপনারা জানেন কোর্ট সারফেস কি জিনিস? ক্রিকেট খেলার ক্ষেত্রে পিচের পিচ কি বলে, কংক্রিটের পিচে খেলা হয়, প্র্যাকটিস হয় অনেক সময়, হয় ঘাসের পিচে, হয় এমনি ন্যারো পিচে, শুধু মাটির মাটির পিচে, তাই না? তো টেনিসের ক্ষেত্রেও গ্রাসের কোর্ট হয়, লাল মাটির কোর্ট হয়, বিভিন্ন ধরনের কোর্ট হইতে পারে। দ্যাট মিনস কোর্ট সারফেস, এটার উপর ভিত্তি করে কথা বলতেছে যে দে উইল চেঞ্জ, তারা পরিবর্তন করে। এইটাই শুধু না, কমা দিয়া বলতেছে ক্লাইমেট কন্ডিশন, ক্লাইমেটের উপর ডিপেন্ড করে। হয়তো কোনো দেশে বরফ পড়ে, কোনো দেশে বৃষ্টি হয়, কোনো দেশে কড়া রোদ। তো এই যে ভিন্ন ভিন্ন ক্লাইমেট, এখানে এইগুলোর উপর ভিত্তি করে র্যাকেটটাও পাল্টায় ফেলে। শুধু তাই নয়, অ্যান্ড গেম স্টাইলের উপরেও, ভিন্ন ভিন্ন গেম স্টাইলের উপরেও ডিপেন্ড করে এই দে উইল চেঞ্জ কন্টিনিউলি, তারা পরিবর্তন করে। তাহলে আমরা দেখতেছি যে এই যে তারা যে চেঞ্জ গুলা করে, এই চেঞ্জ গুলা ডিপেন্ড করে কিসের উপরে? এই চেঞ্জ গুলা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টর, তার মধ্যে ক্লাইমেট ক্লাইমেট অবশ্যই আছে, যেটা ওয়েদার বলা যেতে পারে। 6 নম্বরটা কি বলছে? দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট সুইং দ্য র্যাকেট। এই যে তাদের যে ওয়েদারটা, এটা প্রভাবিত করতে পারে প্রফেশনালদেরকে অ্যাডজাস্ট করতে তাদের স্ট্রিং এর সঙ্গে এবং র্যাকেট। তাও এটাই তো বলছে, দে উইল কন্টিনিউলি চেঞ্জ ডিপেন্ডিং, ডিপেন্ড করতেছে কার উপরে? ওয়েদারের উপরে। তার মানে ওয়েদার যেমন হয় ওর সঙ্গে মিলায়া কি করে তো আপনার স্ট্রিংটা পাল্টায়। তাই তো বলতেছে ওয়েদার ক্যান এফেক্ট, ওয়েদার এফেক্ট করতে পারে কেমনে? বৃষ্টির দিনে একজন প্লেয়ার যে র্যাকেট দিয়ে খেলবে, গরমের দিনে সেটা দিয়ে খেলবে না, এই কথাটা বলে দিছে। দে উইল কন্টিনিউলি চেঞ্জ ডিপেন্ড অন ওয়েদার, ডিপেন্ড অন ক্লাইমেট, ক্লাইমেট যা ওয়েদার তা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, হুবহু এই কথাটাই বলে দিছে। সো এটা ট্রু। এইবার পিট সাম্প্রাস ভদ্রলোককে আমরা চট করে খুঁজে ফেলি। পিট সাম্প্রাস যেহেতু একটা নাউন, এটা খোঁজা খুব সহজ হবে। এই প্যাসেজের মধ্যে আমরা চট করে স্ক্যান করি, লেয়ার, শিপ, সিনথেটিক, চিপার, ক্যালভার, ক্যালভার, প্রমোশন, হাইব্রিড, ইভেন, ন্যাচারালিস্টিক, নো এখানে নাই। পরেরটাই খুঁজি, অফ, এইখানে এখানে কো প্লেয়ার, পারফেক্ট টেনিস, কো প্লেয়ার 25% কোর্ট ফ্রম ন্যাচারাল ডেভেলপমেন্ট, নাই। এখানে পরের পেসারটাতে খুঁজি, হাওয়ার প্লেয়ার, স্ট্রিং, র্যাকেট, পাওয়ার, ইউএস প্লেয়ার, পিট সাম্প্রাস। এই যে পিট সাম্প্রাস, ঠিক আছে, ইউএস প্লেয়ার, আমি এটাও পেয়ে গেলাম যে ইউএস প্রফেশনাল উনি। ভালো কথা। উনি কি বলছে প্রশ্নে? ইট ওয়াজ বিলিভ দ্যাট চেঞ্জ পিট সাম্প্রাস মেড, যে পিট সাম্প্রাস যে পরিবর্তন নিয়ে আসছে তার র্যাকেটে, কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ, তাকে স্ট্রং সার্ভ করতে এটা সহায়তা করতো, তাই নাকি? আসেন ফর এক্সাম্পল পুরো লাইনটা পড়ি। ফর এক্সাম্পল, মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার, এই যে সার্ভিং এর কথা চলে আসছে এখানেই, আমরা একটু মার্ক করে ফেলি। মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার মানে সার্ভ করতে যে পাওয়ারটা লাগে, কার? অফ ইউএস টেনিস প্লেয়ার পিট সাম্প্রাস ওয়াজ অ্যাট্রিবিউটেড, অ্যাট্রিবিউট যা কন্ট্রিবিউট হতা, টু দ্য এডিশন, অতিরিক্ত 4 to 5 লিড ওয়েট ইন টু দ্য র্যাকেট, র্যাকেটে যে 4-5টা লিড দিত, ওজন দিত, এইটার কারণে সে আরো বেশি পার সার্ভিং পাওয়ার পাইতো। বাহ, এটা তো হুবহু মিলতেছে নিশ্চয়ই। আরেকবার পড়ে দেখি। ইট ওয়াজ বিলিভড, এটা বিশ্বাস করা হইতো, দ্য চেঞ্জ পিট সাম্প্রাস মেড, যেটা পরিবর্তন করছিল র্যাকেটে পিট সাম্প্রাস, কন্ট্রিবিউট করতো, যেটা অ্যাট্রিবিউট বলা যায়, টু হিজ স্ট্রং সার্ভ, তার যে সে যে স্ট্রং সার্ভ করতো, এটার জন্য দায়ী ছিল কে? তার র্যাকেট যে চেঞ্জ করছে সেইটা। আরেকবার পড়ি। ফর এক্সাম্পল, মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার, সার্ভিং পাওয়ার নিশ্চয়ই বুঝতেছেন, বলটা হিট করে অন্য যে কোর্ট পাঠাই দেওয়া, এটাকে সার্ভ বলে। সার্ভিং পাওয়ার কার? ইউএস প্রফেশনাল পিট সাম্প্রাসের। ওয়াজ অ্যাট্রিবিউটেড, এটা কন্ট্রিবিউটেড বলতে পারেন, কন্ট্রিবিউটেড টু দ্য এডিশন অফ 4 to 5 লিড। এই 4 to 5 লিড জিনিসটা কি? এটা হচ্ছে চেঞ্জ। এই যে চেঞ্জ যে জিনিস, 4 to 5 লিড একই জিনিস। তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে আসলে যা বলছে ঠিকই বলছে। হ্যাঁ, এটা মনে করা হইতো তার যে সার্ভিং পাওয়ার, এটা আসতেছে কই থেকে? তার যে চেঞ্জ, 4-5টা লিড যে দিয়ে দিছিল র্যাকেটে, সেইখান থেকে আসতেছিল, চেঞ্জ থেকে আসতেছিল। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়া ট্রু। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরের কোনো ভিডিওতে।